এখন আমেরিকা এবং ইরানের যুদ্ধের মাঠে এই যে এই B-52A স্ট্র্যাটোফোর্ট্রেস যে বিমান মানে বোমারু বিমান আর কি, এটা কিন্তু মাঠে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই বিমান, এটা কিন্তু একেবারে কত সেই আজকে থেকে 50-60 বছর আগেকার পুরনো বিমান। কিন্তু এই বিমান যেভাবে বোমা মারে দেখেন, যে পেটের মধ্য থেকে ঝাঁকে ঝাঁকে বোমা এই যে মেরে চলেছে, তাই না? এই যে বিমান উড়ে যাচ্ছে, একেবারে পুরনো মডেলের বিমান। কিন্তু দেখবেন যে ওই যারা নাকি সমর বিশেষজ্ঞ তারা কিন্তু বলছে এই যুদ্ধক্ষেত্রে এই বিমান নামার অর্থই হচ্ছে ভয়ঙ্কর, অথচ অত্যন্ত পুরনো বিমান। তাহলে এই বিমান নামা এত ভয়ঙ্কর কেন? এর আগে যে আমরা B-2 স্পিরিট, যেটা নাকি স্টেলথ বোমারু বিমান, তারপরে B-1B ল্যান্সার, যদিও সেটা স্টেলথ না কিন্তু তারপর অনেক সফিস্টিকেটেড। বাট এই যে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এই যে বিমান, অনেক পুরনো বিমান। কিন্তু তাহলে এই বিমান মাঠে নামা, যুদ্ধের মাঠে এই বিমানকে মাঠে নামানোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, এবং একই সঙ্গে বলা হচ্ছে যে এই বিমান অত্যন্ত ভয়ঙ্কর। রহস্যটা কি, সেটাই আসলে বিবৃত করার জন্য এই ভিডিওর অবতারণা। তবে অবশ্যই আপনাদের একটু আগে আমি একটু অনুরোধ করতে চাই যে যারা ভিডিও দেখেন অনেকেই সাবস্ক্রাইব না করে চলে যান। অনেকের মনে হয় ভীষণ কষ্ট হয়, জাস্ট একটা ক্লিকই তো, এর বেশি তো কিছু না। এরকম যদি আপনারা একটা ক্লিক দিয়ে সাথে থাকেন সাবস্ক্রাইব করে, তাহলে নিত্য নতুন আকর্ষণীয় অনেক ভিডিও ভিন্ন ধর্মী ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনারা পেতে পারেন। এখন আপনারা চিন্তা করে দেখেন যে সেটা আপনারা চান নাকি চান না। তো এবার আসল প্রসঙ্গে আসা যাক। দেখেন যে কিভাবে এই বিমানটা, দেখছেন কিভাবে এই বিমানটা কার্পেট বম্বিং করছে। এটা কিন্তু এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস এই কামটা করছে। যুদ্ধক্ষেত্রে এই বিমান এত ভয়ঙ্কর কেন বলা হচ্ছে? এটার মানে হচ্ছে যে আমেরিকা তখনই এই বোমারু বিমান মাঠে নামায় যখন শত্রুপক্ষের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থাকে না, এবং একই সঙ্গে তাদের কোনো এয়ার পাওয়ার অর্থাৎ কোনো বিমান বাহিনী থাকে না। অর্থাৎ যখন আকাশে মুক্ত বিহঙ্গের মতো ওড়াউড়ি করা যায় এবং নিচে থেকে কোনো রকম কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো ওয়ারহেড ছুটে আসে না, অথবা কোনো জঙ্গি বিমান ছুটে এসে এর দিকে গুলি বন্দুক মারে না, এই রকম যখন চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়, অর্থাৎ মুক্ত বিহঙ্গের মতো ঘুরবে, কেউ কোনো বাধা দিবে না, এবং বিমানের পেট ভর্তি যত বোমা আছে সেগুলো একেবারে টার্গেট করে, একেবারে শুধু মানে পিন পয়েন্ট বিমান ফেলবে তা না, যদি কোনো জায়গায় দেখা যায় যে টার্গেট বেশ বড়, তাহলে সেখানে কী করবে? একেবারে কার্পেট বম্বিং। এই যে দেখছেন কার্পেট বম্বিং করছে, একেবারে তুলোধুনো হয়ে যাচ্ছে। তো এই যে রিসেন্টলি খার্গ দ্বীপে যে করছে, আক্রমণ চালিয়েছে, এইটা কিন্তু B-52 ফোর্ট্রেস। এই যে ফোর্ট্রেস নামটাই তো অন্যরকম, তাই না? যে স্ট্র্যাটোফোর্ট্রেস, এই স্ট্র্যাটোফোর্ট্রেস অর্থ আকাশে দুর্গ। তা বটেই, আকাশে দুর্গ। এর মধ্যে 75,000 পাউন্ডের এক্সপ্লোসিভ মানে বোমা টোমা থাকে। 75,000 পাউন্ড মানে কত? প্রায় 32 থেকে 33 টনের মতো। 32 থেকে 33 টনের মতো বোমা এর পেটের মধ্যে থাকে। এখন চিন্তা করে দেখেন, এই 32-33 টন যদি বোমা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়, তার কি আর কোনো অস্তিত্ব থাকে বলেন? তো এই স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানকে তখনই আনা হয়েছে যখন ইরানের আকাশ একেবারে মুক্ত বিহঙ্গের মতো চলাফেরা করার জন্য নিরাপদ তখন, এবং ইরানের যাবতীয় মিলিটারি ইনস্টলেশন তো বটেই, এমনকি অর্থনৈতিক ইনস্টলেশনও একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই B-52 স্ট্র্যাটোফোর্ট্রেসের আমদানি। এখন এই আমেরিকার সাথে ইরানের যুদ্ধটা কিন্তু একটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে। আমেরিকা চাচ্ছে যে ইরান আত্মসমর্পণ করুক, আর ইরান চাচ্ছে আমরা জীবন দেব তবুও আমরা আত্মসমর্পণ করব না।
এবং এই কাজটা করতে গিয়ে আসলে বেসিক্যালি লস কাদের হচ্ছে? অনেকে দেখলাম যে বলা বলির চেষ্টা করছে যে কুয়েতে বা বাহরাইনে বা অমুক জায়গায় আমেরিকার অমুক থার্ড ব্যাটারি ছিল অথবা প্যাট্রিয়ট ব্যাটারি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। তারপরে কি রাডার ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। হালায় পাগল নাকি? তো ধ্বংস তো হবেই। এ ধ্বংস না হলে ওই জায়গায় আবারও নতুন করে থার্ড বসাবে, প্যাট্রিয়ট বসাবে, তারপরে রাডার বসাবে। তো এইটা অর্ডার কে পাবে? আমেরিকাই তো পাবে, তাই না? তো এইগুলো ধ্বংস না হলে আমেরিকা এগুলো আবার এদের কাছে বিক্রি করবে কী করে? এখন এটা বোঝেন নাই আমেরিকা। আমার তো ধারণা যে আমেরিকা এগুলো অ্যালাউ করছে যে এগুলো ধ্বংস করুক, কারণ এইগুলো যদি থাকে তাহলে তো এই কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরব এরা তো আর এই থার্ড বলেন, প্যাট্রিয়ট বলেন অথবা রাডার বলেন এগুলো কিনবে না, কিনবে না। এগুলো ধ্বংস হলে সেটা আবার নতুন করে কিনতে হবে, তাই না? নতুন করে আমেরিকা এদের কাছে বিক্রি বাটা করতে পারবে। এবং আগে যে লাভে বিক্রি করতো, যদি 10 টাকার মাল 100 টাকা বিক্রি করতো, এইবার বলবে যে 10 টাকার মাল। এখন এরা কি আর জানে নাকি এই সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই এরা কি জানে যে ওদের প্রোডাকশন কস্ট কত? একটা ব্যাটারি প্যাট্রি অথবা এক ব্যাটারি থার্ড অথবা একটা রাডার বানাতে কত খরচ হয়? এটা তো আর এরা জানে না, এটা তো জানে আমেরিকা। তো 10 টাকার মাল 100 টাকা বেচবে, তাই না? এবার বলবে যে না, মার্কেটে দাম চড়া হয়ে গেছে, জিনিসপত্রের দাম চড়া হয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, এবার 10 টাকা জিনিস 15 টাকা বেচবে। আরে আমেরিকা তো চাইছিলই যে এগুলো ধ্বংস হোক, তাহলে বিক্রিটা করবে কি? হায় হায় হায়, এইগুলো মানে শুনে শুনে দেখি কিছু লোকজন খুব উৎফুল্ল হচ্ছে। আমেরিকার ধ্বংস হয়ে গেছে, আমেরিকার থার্ড গেছে, আমেরিকার প্যাট্রিয়ট গেছে, আমেরিকার রাডার গেছে। আরে বেড়া, আসল খেলা এখনো বোঝো নাই। এগুলো তো যাইতেই হবে, নইলে আমেরিকা এখানে অনেক খরচ টরচ করছে না, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে না। তো আমেরিকা এখন অনেক ক্ষেত্রে এই উপসাগরের দেশগুলোর কাছে ডাইরেক্ট চাঁদা চায়, যাই বেটা তোদের কাছে তোদের পক্ষে হয়ে বা তোদের দেশকে নিরাপদ রাখতে গিয়ে আমাদের এত খরচ হয়ে গেছে, টাকা দে। অনেক সময় ডাইরেক্টলি চায়, কিন্তু সবসময় তো আর ডাইরেক্টলি চাওয়া যায় না। বাকিটা কীভাবে? অস্ত্রপাতি দিয়ে যেটার দাম 1 টাকা সেটা 20 টাকা বিক্রি করে। তার মানে ইনে ওয়ে এই টাকাগুলো তারা তুলে নেয়, তাই না? আর টাকাগুলো তুলতে গেলে কিছু মাল ম্যাটেরিয়াল ক্ষয়ক্ষতি না হলে কীভাবে টাকা তুলবে? এইগুলো এদের মাথায় নেই। যাই হোক, আসল ঘটনা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে স্ট্র্যাটো ফোর্ট্রেসের এই আগমনের অর্থ হচ্ছে যে আমেরিকা এখানে কোনোভাবেই পদাতিক বাহিনী পাঠাবে না। এই পদাতিক বাহিনী না পাঠিয়ে এই বিমান দিয়ে একেবারে ইরানের যাবতীয় যে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি, তারপরে মিলিটারি ইনস্টলেশন ইত্যাদি যাবতীয় যা কিছু আছে এগুলো যতটা পারে ধ্বংস করবে। এবং আমার কেন ভয় জানি হচ্ছে ওই যে পাহাড়ের নিচে যে তারা মিসাইল কারখানা বানিয়েছে না, সেখানে কিন্তু আসলে তেমন কিছু করতে পারছে না। ওদের যে ড্যাম অথবা ওই যে GBU-57 যতই বলা হোক না কেন, কিন্তু এটা তো 200, 250, 300 ফিট পর্যন্ত গিয়ে বার্স্ট হয়, তাই না? কিন্তু এগুলো দিয়েও কিন্তু কাজ হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে যে পাহাড় কেটে নিচে যদি এটা করে তাহলে এটা হয়তো এমনও হতে পারে 3000, 4000 বা ফিট নিচে আসলে এরকম, তাই না? তো এখানে তো আপনি উপরে যতই বোমা মারেন কী হবে? ইভেনচুয়ালি এটা ধ্বংস করতে গেলে হয় ওই অঞ্চলে প্যারাট্রুপার পাঠিয়ে ওই বাংকার মধ্যে ঢুকতে হবে, ঢুকে ওখানে এক্সপ্লোসিভ ফুটাতে হবে। আর নতুবা এমন কিছু একটা অস্ত্রপাতি এখানে ব্যবহার করতে হবে যেটা নাকি পুরো পাহাড়কে ধসায় দিতে পারে। আমার তো ধারণা ছোটোখাটো আকারের এখানে ওই পারমাণবিক বোমা যদি মেরে বসে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বাট স্ট্র্যাটো ফোর্ট্রেস বিমানের আবির্ভাব প্রমাণ করছে যে ইরান আসলে মানে 90%ই শেষ। আর বাকি পদাতিক বাহিনীর হাতে কিছু ওই যে IRGCর কাছে কিছু এখনও মিসাইল টিজাইল আছে, এখানে ওখানে ঘুপসিটি কাপসি লুকায় রাখছিল, সেইগুলো এখন মেরে শেষ করছে। তবে নতুন করে আর প্রোডাকশন যে করতে পারছে না সেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক কী হয়। এখন এরা যুদ্ধ করে বলেই শোনা আমরাও ভিডিও বানিয়ে আপলোড দিতে পারি, লেকচার দিতে পারি, তাই না? নানা রকম রং বেরঙের কথা বলতে পারি, খারাপ না। এই জন্য তো মাঝে মাঝে মনে হয় এরা যে যুদ্ধ করেছে মনে হয় আমার জন্যই। এরা যুদ্ধ করেছে বলেই শোনা আমিও কিছু ভিডিও বানাতে পারছি, তাই না? দেখেন, এই জন্য বাংলাদেশের বিষয়টি এখন আর বলি না, কারণ বাংলাদেশে যে গন কেস, বাংলাদেশের নিয়ে বলে কোনো ফায়দা টায়দা নেই। তার থেকে বরং ওই যুদ্ধ করতেছে এটাই ভালো। এখন তো আমার মনে হচ্ছে যে ভিডিও বানানোর জন্য আমার তো কন্টেন্ট দরকার, তাই না?
আর আমি বাংলাদেশের ব্যাপারে পুরো ফেডা হয়ে গেছি এবং আমি মনে করি যে বাংলাদেশি যে গন কেস, তাহলে আমি ভিডিও বানাবো কী করে? ডোনাল্ড ট্রাম্প এটা টের পাইছে যে বেচারা ভিডিও বানানো তো বন্ধ হয়ে যাবে, তাহলে কি করি, যাই ইরান আক্রমণ করে বসি, তাহলে আমি কন্টেন্ট পাবো। আমার তো ভাই এটাই মনে হচ্ছে, দূরে বসে বসে টেলিভিশনে বা মোবাইল ফোনে ওই দেখি যুদ্ধের খবরাখবর, নিরাপদ জায়গায় বসে, তাই না? আমাদের তো ভাই ভয়ের কোনো কাম নেই, আমরা ভাই গরিব ফকির মিসকিন টাইপের মানুষ, আমাদের সাথে তো কেউ যুদ্ধ করতে পারবে না। এই দিক দিয়ে হিসাব করলে এটা খারাপ না, দেখছেন, বেশি ধনী হলেও ভেজাল, আবার একেবারে গরিব হলেও ভেজাল, মাঝামাঝি থাকলে নিরাপদ, তাই না? যেমন আমরা ফকির মিসকিন, মানে রাস্তায় ভিক্ষে টিক্ষে করে খাওয়া লাগে না, চলে কোনো মতে, আবার বিশাল ধনীও না, আমাদের উপরে বা আমার উপরে কারো কোনো নজর নাই। যুদ্ধ হারামজাদারা তোরা যেখানে করবি কর, আমার দ্বারে বাড়ে কোনো কিছু নাই, কারণ আমার এখানে আসলে পাবেও না কিছু, খামোখা আমার উপর আক্রমণও বা করতে আসবে কী জন্যে, তাই না? অর্থাৎ নিরিবিলি বসে নিরাপদ জায়গায় বসে ওই যুদ্ধের ভিডিও বানাই। ডোনাল্ড ট্রাম্প আমার মনের কথা বুঝতে পেরেই যুদ্ধটা লাগিয়েছে, এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ।